থেকে যদি বাংলাদেশকে সংখ্যালঘু নিয়ে কথা শুনতে হয়, এর থেকে হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না। যেই ভারত তার সংখ্যালঘুদেরকে প্রকাশ্যে উলঙ্গ করে রাজপথে ঘুরায়, যেই ভারত প্রকাশ্যে গোমাংস খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে রাস্তায় মেরে ফেলে, সেই ভারতের কাছ থেকে বাংলাদেশ আগামী দিনে কোন পথে যাবে সেই সিদ্ধান্ত ভারত আমাদেরকে দেওয়ার কোনো ক্ষমতাই রাখে না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশে ভারত যেই 3টি কার্ড খেলে এসেছে এত বছর ধরে, সেই কার্ডগুলো বাংলাদেশে এখন অচল হয়ে গেছে। এই কার্ডগুলো আর বাংলাদেশে কাজ করবে না। আমরা বলতে চাই, ভারত যেই সংখ্যালঘু, যেই আদিবাসীদের উপরে তারা দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন করে আসছে, সেগুলোকে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। এখন আপনাদের সামনে আজকের আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র শরীফ ওসমান হাদি। আসসালামু আলাইকুম সংগ্রামী সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আজকে আমরা ব্রিফ করবার শুরুতে বাংলাদেশের সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলোকে বড় করে একটা ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে তো একটি ক্রাইসিস, তো পলিটিক্যাল ক্রাইসিস তো দিনে দিনে তৈরি হচ্ছেই, কিন্তু বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া ভারত ইস্যুতে যেভাবে বোল্ড স্টেটমেন্ট দিয়েছে, জনগণের পক্ষে তারা নেমেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা তাদের বক্তব্য রেখেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অভিনন্দন জানাতে চাই। একই সাথে আপনারা জানেন যে 17 বছর ফ্যাসিবাদের পরে আমাদের যে সরকার হয়েছে, আমরা আপনাদেরকে একটি ব্যাপার বলতে চাই, এটা আমাদের সরকার, কিন্তু আমরা কিন্তু সরকার না। এর মানে এই সরকারটা আমাদের এই অর্থে এটা সাংবাদিক বন্ধুদেরও সরকার, কারণ আপনাদের সকলের সহযোগিতা, আপামর জনসাধারণের সহযোগিতা এবং বিপ্লবের ফলে যেই সরকার হয়েছে এটা তো অবশ্যই আমাদের সরকার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সরকার হয়ে উঠতে পারি নাই। এর কারণ গত 17 বছর ধরে সচিব থেকে চৌকিদার পর্যন্ত আমলাতন্ত্রের সামরিক বাহিনীতে প্রত্যেকটা নিয়োগ নিকৃষ্ট মানের আওয়ামী ফ্যাসিস্ট দালালদেরকে রিক্রুট করা হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সব জায়গায় তারা পুনর্বাসিত হয়েছে এবং সেই অবস্থায় আছে। সুতরাং নতুন সংবিধান রচনা, আমাদের নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত এই বিপ্লব এবং এটা আমরা সরকার হয়ে উঠতে পারবো না। আমাদেরকে এখনকার লড়াই, আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানের আলোকে নতুন রিপাবলিক ঘোষণা করব। সেই লড়াই যতদিন চলবে আশা করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মিডিয়াকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা জানাতে চাই যে আপনারা জানেন যে শুধু 1947-এ ভারতের কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে ভারতে 1947 সাল পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফরম্যাটে ছিল, 47-এর পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাবার পরে এগুলো অবিকৃত থাকবে, এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না, নষ্ট করা যাবে না। এটি 1947 সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে। আমাদের বন্ধু বলছিল, আপনারা শুনছিলেন, বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা 3টি কার্ড নিয়ে মাঠে নামে। প্রথমত সংখ্যালঘু, এরপরে আদিবাসী, এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে। বাংলাদেশের মানুষ গত 17 বছরের ফ্যাসিবাদের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে, আমরা অবাক হয়ে যাই। এই কোন কার্ডই আর বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না। আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই, গত 3 দিন আগের নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায়তারা শুরু হয়েছে। যেই আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে। সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসেবে, ষড়যন্ত্র হিসেবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি একসময় শিব মন্দির ছিল।
আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর, এটা কোনোদিন হবে না। এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে, এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি, আগামী 20শে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে। যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল, সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী 20শে ডিসেম্বর ভারতের আদালতে। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই, আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদদে করতে দেয় এবং করে, এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনো তারা না জানে, তারা এইসব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল, তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল। তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে, বঙ্গোপসাগরে ভেসে গেছে। তারা যদি বাংলাদেশ থেকে কিভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনো যদি তারা শিক্ষা গ্রহণ না করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই। ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকুন ভেরিফাইড, কতটুকুন অথেন্টিক, এটা মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন। কিন্তু আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুইফোর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যেই শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় ভারত এখন এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয়, আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন। আওয়ামী দালাল ফ্যাসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন। জনতার চোখে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন। আপনারা কোনো যাকে আশ্রিত করে রেখেছেন, লেন্দুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন, তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান, 20 কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন। আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন, পাঞ্জাব কাশ্মীর বসে আছে, কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টার্সের কথা বলতে চাই না, তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে, তাহলে যেভাবে ভারত 1971 সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি। এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাআল্লাহ। কারণ আমরা ইতিমধ্যে শহীদ, আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই। শহীদদেরকে যাদের অবস্থান, যারা বেঁচে আছে গোরস্থানের মধ্যে, তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখায়েন না। আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি, এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে। সুতরাং বাংলাদেশের, এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন, ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে, আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পরশু ভারতের তাবেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যেই চপেটাঘাত করেছে, এখনো যদি আক্কেল জ্ঞান থাকে তাদের তওবা করে বাসায় ফিরে যাওয়া উচিত, তওবা করে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত। আমরা আপনাদের প্রতিবাদ স্বরূপ জানাতে চাই, আজমির ষড়যন্ত্রে যেই তারা কাজ করছে, একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই, আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। ভাই, আল্লাহর ওয়াস্তে মিডিয়াওয়ালাদের ভাইদেরকে বলি,
হয়তো ফ্যাসিবাদের দালালি ছাড়েন অথবা একটু পড়াশোনা করে নিউজ করেন। কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়েও আমরা এগুলো ভালো বুঝি? প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের এম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের একটা অংশ থাকে কোন পাঁচটা ঝামেলা। সাজেকে একটা ঝামেলা হয়েছে, সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে। সাজেককে পুরো বাংলাদেশ বানাই ফেললেন আপনারা। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা কেন নিউজ করলেন না? গত 24শে নভেম্বর, এর মানে আজ থেকে 10 দিন আগে, ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে 4 জন মুসলমানকে হত্যা করেছে। আজ থেকে মাত্র 10 দিন আগে সেখানে ইস্যু কি ছিল? সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল। ওটাও নাকি একসময় শিব মন্দির ছিল, সম্বল শাহী মসজিদ। এবং উত্তরপ্রদেশের সম্বল শাহী মসজিদ ভারতের প্রধান 5টা মসজিদের একটা। সেখানে যারা জরিপ চালাতে গেছে, সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং 4 জন মুসল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে। এবং আপনাদেরকে জানাতে চাই, এই সম্বল মসজিদের ইমামকে 1976 সনে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে। আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই। আমরা আপনাদেরকে মনে করে যেতে চাই, আজকে 4 ডিসেম্বর, আর মাত্র কালকে বাদে পরশু 6 ডিসেম্বর, যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব, সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না। আপনারা জানেন 1949 সালে আমাদের মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ, সেইখানে চক্রান্ত করে একটি রাম মূর্তি রেখে এসে তারপরে বলা হলো এখন আমাদেরকে পুজো করার ব্যবস্থা করে দিতে হবে। 40 বছর পর্যন্ত বাবরি মসজিদে মুসলমানদেরকে নামাজও পড়তে দেয় নাই, এই কথা বলে। তারপরে আপনারা সকল ইতিহাস জানেন, 1992 সালে দক্ষিণ এশিয়ায়, আমার জানা মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও, রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর যেভাবে ভাঙ্গা হয়েছে, গত 1 শতাব্দীতে পৃথিবীর কোন দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে, এর কোনো নজির নাই। একমাত্র এই নজির ভারত করেছে। প্রকাশ্য দিবালোকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা 6 ডিসেম্বর ভেঙে ফেলেছে। আপনারা জানেন এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু 1992 সালে। তার ন্যারেটিভ